মানুষ আসলে ঠিক নতুন কিছু করে না, একদম আন করে আকাশ থেকে নতুন কিছু করে না, বরং বলা চলে যে ক্যারিং ইনটু ইফেক্ট ইটস ওল্ড অর্ডার কিংবা ওল্ড ওয়ার্ক। নতুন করে আমরা আসলে পুরনোটাকেই আবার নতুনের বাস্তবতা অনুযায়ী উপযোগী করে তুলি। তো সেই জায়গা থেকে আমাদের ইতিহাসটা একটু আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের উপর একটা রাষ্ট্রপতন হলো, কিন্তু 72 সালে 70 সালকে ফিরিয়ে আনা হলো। এর মধ্য দিয়ে 71 সালকে একভাবে অস্বীকার করা হয়েছে, কারণ 70 সালে পাকিস্তানের সংবিধান করার জন্য মানুষ রায় দিয়েছিলেন, গণপরিষদ গঠন করেছিলেন। কিন্তু 71 সাল কোনো একটা অস্তিত্বের লড়াই ছিল। 70 সালে অনেক রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানে অংশগ্রহণ করেন ঘটে, কিন্তু 71 সালের যুদ্ধ কোনো কৌশলের প্রশ্ন ছিল না, এটা অস্তিত্বের লড়াই ছিল। এটা ঠিক যে কোনো কোনো দল তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুক্ত হয়েছিল, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে একটা নতুন রাষ্ট্র প্রবর্তন করেছে, সেটা আমাদের ফার্স্ট রিপাবলিক। কিন্তু সেই রিপাবলিকের বাংলা যখন করা হয়েছে সেটা আমরা প্রজা থেকে গেছি, এখন রিপাবলিকের বাংলা কি করা হবে সেটাও ঠিক করা দরকার। 72 সালের গণপরিষদ 70টা করা হয়েছে, তারা এই পরিবর্তনটাকে ধারণ করার জন্য, সকল মানুষকে ধারণ করার জন্য, মানুষের যে রাজনৈতিক চৈতন্যগত পরিবর্তন ঘটেছে 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে, সেটাকে ধারণ করার জন্য একটা নির্বাচন দরকার ছিল, নতুন করে গণপরিষদের নির্বাচন দরকার ছিল, মানুষের প্রতিনিধিত্ব দরকার ছিল, গঠন করা দরকার ছিল। সেটা না করে একটি রাজনৈতিক দল যারা 70-এ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, আওয়ামী লীগ, তারা তাদের প্রাধান্য বজায় রেখেই গণপরিষদ করল, তাদের অনুযায়ী সংবিধান করল। এমনকি তাদের দল 10 এপ্রিল যে বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক লক্ষ্য ঘোষণা করেছে যে এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এর চাইতে বড় আদর্শিক অবস্থান তো কিছু হতে পারে না। কিন্তু সেটাও আবার তারা রাখলেন না, তারা ভাগ করতে গেলেন এবং 4টা নতুন মূলনীতি তৈরি করলেন, যেগুলোর মধ্যে অনেকগুলোই পরস্পর বিরোধী। জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র যখন এক জায়গায় থাকে তখন সেটার কি রূপ হয় ইতিহাসে সেটা আমরা দেখেছি। জার্মান ফ্যাসিবাদের ভিত্তি ওটাকে ধরা হয় থাকে। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন যেমন আছে, তেমনি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তাদের মধ্যেও ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে এমনকি তাদের সাক্ষাৎকারের ইঙ্গিত আছে যে ওই সময়ে ধরে নেওয়া হয়েছিল যে এই যে ইনস্টেবিলিটি, এইটাকে ঠিক করতে হলে যুদ্ধ পরবর্তী দেশকে, তাহলে যিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান, তাকে ক্ষমতায় রাখতে হবে। সুতরাং তাকে ক্ষমতায় রাখার এবং তার ক্ষমতাকে বিবেচনায় রেখে সংবিধানের ক্ষমতা কাঠামো একটা তৈরি করা হয়েছে, যার ফলে ইন্টারেস্টিংলি একেবারে সংবিধান গণপরিষদ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্সিয়াল অর্ডারে 70 অনুচ্ছেদ প্রতিষ্ঠা করা হয়েছে, যে পার্টির লোকেরা যারা পার্লামেন্ট মেম্বার তারা সরাসরি ওখানে কোনো ভোট দিতে পারবেন না, তাদের যা কিছু কথাবার্তা পার্টি ফোরামে বলতে হবে। তো এই যে কাঠামোগতভাবে হাত পা বাঁধার প্রক্রিয়া শুরু হয়ে গেল, সেটা যে সংবিধান দিয়েছে সেখানে মোটামুটিভাবে আমরা রাজনৈতিক ভাষায় বলেছি যে উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই রকম সাংবিধানিকভাবে ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে আসলে নাই। আকবর আলী খান বলেছিলেন যে জার এবং মোগল সম্রাটের চাইতেও বেশি ক্ষমতাশালী বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেটা 53 বছরে কি কি রূপ নিয়েছে। বাকশাল কায়েমের জন্য আওয়ামী লীগকে সেই সময় করা হয়েছে, কিন্তু 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামো দেখলে বোঝা যায় যে বাকশাল হচ্ছে তারই একটা পরিণতি মাত্র। আবার এখন যখন 15th অ্যামেন্ডমেন্টের পরে বাংলাদেশকে আমরা দেখলাম, সেখানেও আমরা দেখছি যে ঠিক আছে, বাকশাল কায়েম না করেও একটা অলিখিত বাকশাল কায়েম করা যায়, পুরো রাষ্ট্রশক্তিকে কর্তা ব্যক্তিদের বেনিফিশিয়ারি বানিয়ে রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে এইভাবে এটা কায়েম করা যায়। তো এই
অবস্থার মধ্যে আমরা আছি যে রাষ্ট্রটা পকেটে ঢুকানো হয়েছিল সেটা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর ওইটা ভেঙে পড়ার উপর হয়েছে। বাংলাদেশে এই 15 বছরে আরও ইন্টারেস্টিং অনেকগুলো মডেল ডেভেলপ করেছে। এই ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ, নির্বাচন নামক একটা আয়োজন হবে, মাঝে মাঝে প্রতিদ্বন্দ্বিতাও করা যাবে, এমনকি টেলিভিশন বিতর্ক হবে, কিন্তু ভোটের দিনে পাবলিক ভোট দিতে পারবে না, কর্তৃপক্ষ ঠিক করবে কে জিতবে। সেটা স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন, এগুলো আমরা দেখেছি। এই ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ 90-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে পরবর্তী বেশ কিছু দেশে চর্চা হয়েছে। বাংলাদেশে তার বেশ চমৎকার উদাহরণ তৈরি হচ্ছে, নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানে বহু জায়গায় পড়ানো হবে এই ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ কীভাবে হতে পারে। একেবারে পুরো মাফিয়াদের নিয়ন্ত্রণ তৈরি হয়েছে রাষ্ট্র কাঠামোর মধ্যে। এবং ফ্যাসিবাদ যে কাজটি করেছে, ক্লাসিক্যাল ফ্যাসিবাদ, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো, একটা শত্রু বানাও এবং সমস্ত বিরোধিতাকে ওই শত্রুর সাথে ট্যাগ করো এবং তারপর শাসন করো, ভয়ের রাজত্ব কায়েম করো। ফ্যাসিবাদের ক্লাসিক্যাল সংজ্ঞা হচ্ছে টেরোরিস্ট ডিক্টেটরশিপ, ত্রাসের রাজত্ব, ত্রাসের একনায়কত্ব। সেই সবগুলো উপাদান এক হয়ে এমন একটা টোটালিটেরিয়ান শাসনের উদাহরণ বাংলাদেশে গত 15 বছরে তৈরি হয়েছে, যেটার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করা কত রকমভাবে যে কি করতে হয়, কতভাবে যে, যেমন একটু আগে কাইম ভাই বললেন যে সংবিধান সংস্কার নিয়ে ওনাদের পর্যালোচনা ওনারা ইয়েতে দিতে পারেননি। আমাদের দলের শুরু থেকে আমরা কিন্তু এই সংবিধান বাতিল করে দিতে হবে এবং একটা নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের যে শুরু, বা 2002 সালে আমরা যখন একটা রাজনৈতিক মঞ্চ হিসেবে শুরু হয়েছিলাম, তখন থেকে যখন রাজনৈতিক দল হিসেবে যাত্রা করেছি তখনও আমাদের পজিশন একই। ইভেন তার আগেও আমরা 2014 সালের যখন রাজনৈতিক সংকট চলছিল তখন আমরা স্লোগান তুলেছিলাম, সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। আমরা নতুন সংবিধানের কথা বলার ক্ষেত্রে এই বিবেচনা করতে হয়েছে যে এমন একটা পলিটির মধ্যে আমরা আছি যেখানে শক্তি ভারসাম্য বিবেচনা করতে হবে এবং একটা ফ্যাসিস্ট শাসন মানে ক্রমাগত নিজেকে তার সমস্ত দাঁত নখ দিয়ে সামনে আসছে, সেখানে এই প্রশ্নটাকে রাজনৈতিক পরিসরে আলোচনার জন্য তোলাও একটা বড় সমস্যার জায়গা। ইন্টারেস্টিংলি 2014 সালেও সংবিধানের ক্ষমতা কাঠামো যে আমাদের রাজনীতির সংকটের প্রধান জায়গা, এটা প্রধান বিরোধী দল সহ দেশের রাজনৈতিক যে অ্যাক্টররা তাদের মধ্যে প্রধান আলোচনার জায়গা ছিল। সংস্কারের দাবি তখনও এসছে, নির্বাচন কেন্দ্রিক সংস্কার। আপনি 91 সালের একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে নতুন নির্বাচন হয়েছিল, তখন 3 জোটের রূপরেখা হয়েছিল, কিন্তু 3 জোটের রূপরেখায় সংবিধানের এই ক্ষমতা কাঠামোকে কোনো স্পর্শ করা হয়নি, কোনো প্রস্তাবই নেই। এবং না থাকার ফলে অনেকে মনে করেন 3 জোটের রূপরেখা তো বাস্তবায়িত হলেও এমন কিছু হতো না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসতে বাধ্য হলো, বাধ্য হলো মানে হচ্ছে ওই সংকট থেকে একটা প্রস্তাবনা আসলো, কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দলীয়কৃত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হলো কিংবা দলীয়কৃত হয়ে পড়লো, যার ফলে সংকট আরও বাড়তে থাকলো। 111 আসলো, ফেরত যাওয়া হলো আবার 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে পুরনো ব্যবস্থাতেই। তার মানে হচ্ছে যে ক্ষমতা কাঠামো যে সংকটের জায়গা, এটা কিন্তু এটাকে নিয়ে আলোচনা, ডিসকোর্স আমাদের পলিটিক্সে, অন্তত রাজনৈতিক সংগ্রামের রাজনৈতিক দলগুলোর আলোচনায় কখনই আসেনি। 14 সালের পরে এই আলোচনার সূত্রপাত হতে শুরু করলো। মূলত প্রথমে একাডেমিক পরিসরে কিছুটা, রাজনৈতিক পাঠচক্রে কিছুটা, রাষ্ট্রচিন্তা, একটা নতুন সংগঠন দাঁড়ালো যারা এটাকে আরও সামনে নিয়ে আসার চেষ্টা করলো যে এইটাই ফোকাস করে আলোচনা করতে হবে। যারা আমরা একটা এই ধরনের কথা পলিটিক্যাল প্রস্তাব হিসেবে আমরা রেখেছিলাম, সেটাকে ইলাবোরেট করে আলোচনার প্রস্তাবনাই আর কেউ তুলতে পারে না। এটা একটা দূর কল্পনা, এটা এমন একটা ইউটোপিয়া। কোথায় থাকেন ভাই আপনারা? আজগুবি কথাবার্তা বলেন, কোন দেশে থাকেন? এরকম হচ্ছে একটা আলোচনা আর কি। কিন্তু ইউটোপিয়া মানে যে আসলে আকাশকুসুম চিন্তা নয়, ইউটোপিয়া মানে যে একটা ইনারমোস্ট আর্জেন্সি, আমাদের অস্তিত্বের একেবারে যাকে বলে যে একটা জরুরত হিসেবে হাজির হবে, সেইটা বাংলাদেশে ক্রমাগত এই সরকার টেনে নিয়ে এসেছে। 18 সালের নির্বাচনের পরে আমার নিজের মনে আছে ডক্টর কামাল হোসেন তখন একটা কনভেনশন ডেকেছিলেন, যেখান থেকে জাতীয় ঐক্য ফ্রন্টের যাত্রা শুরু হয়েছিল। সেই কনভেনশনে দাওয়াত পেয়ে আমি নিজে গিয়েছিলাম, যদিও জাতীয় ঐক্য ফ্রন্টে আমরা যোগ দিইনি। সেখানে আমরা বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক সামাজিক চুক্তি দরকার, একটা নতুন জাতীয় সনদ দরকার, কি পরিবর্তনটা হলে আমরা একটা রুলস অফ দি গেম ঠিক করতে পারি যেখানে সকলের জন্য অন্তত একটা সুযোগের সমতা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে।
এই যে খেলা করা হয়েছে, তো খেলায় সব বিরোধী দলকে হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে ফেলে জেলে রেখে দিল, আর নিজেদেরই প্লেয়ার, নিজেদেরই রেফারি তাও গোল দিতে পারে না, হামাগুড়ি দিয়ে ঠেলে তারপর গোলবাসকে ঢোকাতে হয়। লাস্ট 24 সালের আমিডামি নির্বাচনে আমরা যেটা দেখলাম, এই পুরো পরিস্থিতিটা তারা যে তৈরি করেছিলেন, এই পরিস্থিতিটা 18 সালের 30শে ডিসেম্বরের যে নির্বাচন হওয়ার কথা, যেটা 29 তারিখ মধ্যরাতে হয়ে গেছে, এই ভোট ডাকাতির নির্বাচনের পরে কেবল বিএনপির মতো বড় রাজনৈতিক স্টেক হোল্ডার তারা এই আলোচনায়, যখন আমরা এই যুগপৎ আন্দোলনের জন্য 21 সাল থেকে আমরা কিছুটা বলেন অপ্রকাশ্যে আলোচনা করছি, তখন এই প্রস্তাব কিন্তু টেবিলে, যে বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা আর চলবে না, এই সংবিধানের ক্ষমতা কাঠামো দিয়ে আর কোনো ইনক্লুসিভ পলিটি নির্মাণ সম্ভব না। তাহলে আপনারা এটার প্রশ্নে যদি একমত না হন, তাহলে এখানে কোনো রাজনৈতিক ঐক্য হবে না। কিসের সাথে ঐক্য করবো? আপনাদের ক্ষমতা আনার জন্য, সেটা দিয়ে মানুষ উদ্দীপ্ত হবে, এরকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। যার ফলে কংক্রিট প্রস্তাবনা এসছে যে আন্দোলন যুগপৎ হবে, আন্দোলন শান্তিপূর্ণ হবে, এবং তার অবশ্যই একটা লক্ষ্য হিসেবে রাষ্ট্র ব্যবস্থা রূপান্তরের একটা কর্মসূচি থাকবে। এখন এইটা সংস্কার বলেন, কেউ মেরামত বলবে, কেউ রূপান্তর বলবে। আমরা তো একটু বিপ্লবী ঘরানা থেকে এসেছি, আমরা রূপান্তরের নিচে যেতে পারি না। সংস্কারকে মনে হয় যে একটু সংস্কার, রিফর্ম এবং রেভলিউশনের দ্বন্দ্ব ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। বাট এসেন্সের দিক থেকে সবই কিন্তু এক জায়গাতেই আছে, যে আমরা এই ব্যবস্থাটার একটা বদল চাইছি, এবং এই ব্যবস্থাটার বদলের প্রশ্নটা অন্তত আওয়ামী লীগ বাদ দিলে এবং তার পারিষদরা বাদ দিলে, বাকি যে বিরোধী রাজনৈতিক স্পেকট্রাম ফ্রম লেফট টু রাইট কম বেশি আলোচনার বিষয়টা ছিল। এবং এইটা প্রধানত বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ যে 39টি দল একটা যুগপৎ আন্দোলন করেছিল, সেইখানে একটা 31 দফা, যদিও সে 31 দফায় বিএনপির 31 দফা এবং গণতন্ত্র মঞ্চের 31 দফার মধ্যে কয়েকটি পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো নিয়েও কিন্তু আমরা এটাকে রেখেছি, যে এই লক্ষ্য ছাড়া জনমানুষের মধ্যে বৃহত্তর ঐক্য সম্ভব না, নতুন স্বপ্ন সম্ভব না। নতুন আশা না তৈরি হলে মানুষ এমন লড়াই করে না যে লড়াইয়ে একটা জীবন মরণ, একটা মরিয়া লড়াই সৃষ্টি হয়। এই ক্ষেত্রগুলো তৈরি হয়েছিল, কিন্তু শেষ করতে হবে, আমাদের ভালো লাগছে কিন্তু শেষ করতে হবে। আমাকে কি 2-3 মিনিট দিবেন না? যাই হোক, আমি শেষ করে আনি যে আমরা তখন উপলব্ধি করেছি, ছাত্র সমাজে আন্দোলনে না নামলে আসলে আন্দোলন সফল হবে না। এবং বিদ্যমান রাজনৈতিক যে যেটা আমি এখন পুরো ব্যাখ্যা করার সময় পাবো না, একটা ছাত্র সমাজকে নামানো পুরো এই বিগত আমাদের 7ই জানুয়ারি পূর্ব আন্দোলনে, সেটা সম্ভব হয় নাই। কেন হয় নাই তার আলোচনা অনেক রকম হতে পারে, কিন্তু যখনই ছাত্র সমাজ নামলো, সমাজের মধ্যে সেই আবেগীয় বন্ধন তৈরি হয়ে গেছে। আবু সাইদ যখন বুকে গুলি নিয়ে নিয়েছে, সেই ভয়ের রাজত্ব ভেঙে দেওয়া গেছে এবং সমস্ত জনগণের উত্থানটা ঘটেছে। ছাত্ররা কিন্তু 3 তারিখ পর্যন্ত 1 দফা এসছে, তার আগ পর্যন্ত 9 দফা ছিল। তার মানে রাষ্ট্র সংস্কার বলেন, দেশ সংস্কার বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন, যেটা আমরা গত 5 বছর ধরে এই বাক্যটা বারবার আমরা তোলার চেষ্টা করেছি যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এই বিষয়টা এসেছে কিন্তু অভ্যুত্থানের বিজয়ের পরে। তাহলে অভ্যুত্থানের বিজয়ীরা আজকে যে এই স্লোগানটাকে সামনে নিয়ে আসলেন এবং সারা দেশের মানুষের মধ্যে এই নিয়ে একটা নতুন স্বপ্ন আশা তৈরি হলো, সেটা একটা ভিত্তি আছে, ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের অভিজ্ঞতা থেকেই মানুষ কিন্তু এটাকে গ্রহণ করেছে যে আমাদের একটা নতুন কিছু দরকার। এখন আপনি সেকেন্ড রিপাবলিকের কথা আসছেন, আমি মনে করি লক্ষ্যটা প্রথমে পরিষ্কার হওয়া দরকার। অবশ্যই আমাদের সেকেন্ড রিপাবলিক লাগবে, কিন্তু আমরা ক্যারেক্টারাইজ করি এই রিপাবলিককে, এটা অবশ্যই একটা গণতান্ত্রিক রিপাবলিক। আরও অনেক ধরনের রিপাবলিক আছে, কিন্তু রিপাবলিক যুক্ত করে আরও বহু ধরনের রিপাবলিক তৈরি করা যায়, তার আগে পিছিয়ে নাম দেওয়া যায়। সুতরাং একটা যে ডেমোক্রেটিক রিপাবলিক, এই লক্ষ্যটা পরিষ্কার করা যায়। একটা ডেমোক্রেটিক রিপাবলিক একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের উপরেই দাঁড়াতে পারে, এই লক্ষ্যটা স্পষ্ট করা যায় যে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই। লক্ষ্য যদি পরিষ্কার হয়, এটা অর্জনের পথটা কি সেটা নিয়ে আপনারা কতগুলো প্রস্তাব দিয়েছেন,
তাও পুরোপুরি আপনারা একটা একাডেমিক প্রস্তাব দিয়েছেন যে এইভাবে একটা কি বলে যে গণপরিষদ গঠিত হতে পারে অথবা সংস্কার কমিশন গঠিত হতে পারে। এখন নতুন সংবিধানই করেন আর সংবিধান সংস্কার করেন কিংবা গণপরিষদ করে সংবিধান করেন, এই প্রশ্নগুলো একটা লক্ষ্য অর্জনের বিভিন্ন পথ। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, সেটা নতুন সংবিধান রিরাইট করে হোক, নতুন সংবিধান একেবারে পুরো লিখে হোক, রিরাইট করে হোক, সংস্কার করে হোক, আগে সংবিধান তৈরি করে রেফারেন্ডাম দিয়ে হোক, কিংবা আমরা গণপরিষদ করে সংবিধান তৈরি করার পথ হোক, এই পথগুলো কি এই বিষয়ে ডমিনেট করার মতো একটা পক্ষ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে কিনা এটা আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। তাহলে এখানে যে অভ্যুত্থানের রাজনৈতিক শক্তিগুলো, ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার বিভিন্ন রকম সংগঠন প্রতিনিধিরা, এই যে পুরো আমাদের পলিটিক্যাল অ্যাক্টার্স এবং ফোর্সেস, এইটাকে আমরা অ্যাচিভ করবো, এই লক্ষ্যটা, এর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আলোচনা, তর্ক এবং শেষ পর্যন্ত ঐক্যমত্য, এই পথটাকেই আপাতত আমরা প্রস্তাব করি। এই পথের মধ্যে দিয়ে হয়তো নির্ধারিত হবে। এই পথটা গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রতিক্রিয়ার শক্তি, ফ্যাসিস্ট শক্তি দেশে বিদেশে তারা কিন্তু এখনো শক্তিশালীভাবে আছে। রাষ্ট্র যদি আপনি বলেন, তার কাঠামো, দেশের প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিষ্ঠান, পতিত রাজনৈতিক দল, তাদের বিদেশি সমর্থকেরা, সব কিছুই কিন্তু যে অবস্থায়, যে বিন্যাসের মধ্যে আছে, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, নতুন গণতন্ত্রের আকাঙ্ক্ষী শক্তি কি প্রক্রিয়া এটা অর্জন করবে, সেটার ঐক্যমতের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা এখন পর্যন্ত মনে করি, এবং এইটার গণতান্ত্রিক জায়গাটা খুবই জরুরি। আলোচনা চলতে থাকবে এবং সারা দেশে আলোচনা চলছে। আপনারা যে প্রস্তাব উত্থাপন করেছেন, এই সব প্রস্তাব পলিসি আকারে আমরা অন্তত বলবো যে আমাদের দলের দিক থেকে, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের দলের দিক থেকে এগুলো গত 10 বছর ধরে আমরা জনমানুষের মধ্যে আলোচনা করছি এবং সেগুলো ধরে ধরে আলোচনা করা যায়। বাংলাদেশে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হয়, তাহলে 170 অনুচ্ছেদ সংস্কার করতেই হবে, না রাজনৈতিক দল গণতান্ত্রিক হবে না। 70 অনুচ্ছেদ রেখে আপনি রাজনৈতিক দলের মধ্যে যে একক কর্তৃত্ব, এটা রাখা যাবে না। 2, রাজনৈতিক দলের মধ্যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাইমারি প্রতিষ্ঠা করা না গেলে এই টাকার খেলা আপনি বন্ধ করতে পারবেন না এবং এই কর্তৃত্ব বন্ধ হবে না। সুতরাং আমরা মনে করি এমন কতগুলো আইন দরকার, যে আইনগুলো রাজনৈতিক দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার একটা চাপ সৃষ্টি করবে। অনেকে আলোচনাটা করেন, রাজনৈতিক দলের ভেতরে যদি গণতন্ত্র না থাকে, এরা আবার কিভাবে রাষ্ট্রে গণতন্ত্র আনবে।